আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মুবারক। পবিত্র মাহে রমজান শেষ হয়ে আমাদের পবিত্র ঈদ উল ফিতর চলে গেল। এই দীর্ঘ গ্যাপের মধ্যে সবাই যার যার গ্রামে আছেন, আশা করি সবাই বাবা মার সাথে ঈদ করেছেন এবং খুব সুন্দর আপনাদের ঈদটাকে উপভোগ করেছেন। আপনারা যে যেখানে আছেন, আশা করি খুব নিরাপদে আছেন। আমাকে গত কয়েকদিন থেকে নতুন ভর্তিকৃত স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার আমাকে বারবার মেসেঞ্জারে ইনবক্স করতেছিল যে স্যার, আমাদের কিছু মিড পরীক্ষা হয়ে গেছে আর কিছু মিড পরীক্ষা বাকি আছে, এই বাকি পরীক্ষাগুলো কবে হবে, এই বিষয়ে বারবার আমাকে নক করতেছিল। এখন আমি ব্যস্ততার মধ্যেও পরে আমি ছাত্রদের বললাম যে ঠিক আছে, আমি আপনাদের একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেব যাতে দেখার পরে সবার উপকৃত হয়। আমি বরাবরই কারিগরি ছাত্রদের নিয়ে কাজ করতেছি এবং কাজ করে থাকি একাডেমিক বিষয়গুলো নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাসে চলে আসছি। তাহলে দেখেন আমরা কি দেখতে যাচ্ছি, সেটা হলো আজকের কন্টেন্টটা হলো বাকি মিড পরীক্ষাগুলা কবে হবে, সম্ভাব্য ডেটগুলো আমরা জানতে পারি আর কি। বাকি মিড পরীক্ষার সম্ভাব্য ডেটগুলা, এটা আলটিমেট ডেডলাইন দেওয়া আছে আর কি। বর্তমান দেশের পরিস্থিতি এবং কারিগরি ছাত্রদের আন্দোলনের পরিস্থিতির উপর নির্ভর করে এই সম্ভাব্য ডেটের পরীক্ষাগুলা হইতেও পারে, নাও হইতে পারে। তো যেহেতু ছাত্রছাত্রী আমাকে জানতে চাচ্ছে, কারণ এরা অনেকেই দূর থেকে আসবে, বিভিন্ন দূর থেকে আসবে ঢাকায়। এখন বিভিন্ন দূর থেকে আসবে, যদি সম্ভাব্য একটা ডেট যদি জানতে না পারে তাহলে কিভাবে সে ঢাকায় আসবে, বিশেষ করে এই জন্য আমাকে বারবার মেসেজ করতেছিল। এখন যারা দূরে থাকেন, ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছে এটা সবাই অবগত। এই ছাত্রদের আন্দোলনের আমি গতকাল রাতে সিলেট পলিটেকনিক্যালের একটা নোটিশ দেখলাম। সেটা হলো, সেখানে পঞ্চম পর্বের শিক্ষার্থী যারা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস ক্যাপ্টেন যারা ছিল, তারা দেখলাম ডিক্লেয়ার করছে। যে ডিক্লেয়ারটা এমন ছিল যে যতদিন পর্যন্ত ছাত্রদের অধিকার আদায় না হবে বা না মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত তারা নাকি ফর্ম ফিল আপ করবে না। এর সাথে দেখলাম অনেকেই একগত্তা প্রকাশ করেছে। এই একগত্তার উপর দেখলাম আমি আবার আজকে সকালে দেখলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কিছু শিক্ষার্থী, তারাও দেখলাম থার্ড সেমিস্টার স্টুডেন্ট দেখলাম, তারাও দেখলাম একগ্রতা প্রকাশ করে তারাও দেখছিলাম যে সিআর যারা ক্লাস ক্যাপ্টেন ছিল, তারাও দেখলাম একটা নোটিশ করেছে। সেই নোটিশে বলা ছিল এমন যে তারাও নাকি তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করবে না। এটা ছাত্রদের নোটিশ দেখলাম আর কি। যাই হোক, এখন সেটা ছাত্রের উপরে নির্ভর করবে মিড পরীক্ষা হবে কি হবে না। কিছু সরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যে মিড পরীক্ষা হয়ে গেছে, আবার কিছু প্রতিষ্ঠানে কয়েকটা পরীক্ষা বাকি আছে। কারণ বিভিন্ন ডেটে পরীক্ষা শুরু হয়েছে, তো এর জন্য কিছু পরীক্ষা শেষ হয়ে গেছে, কিছু পরীক্ষা বাকি হয়েছে, এইভাবে অবস্থানরত আছে আর কি। এখন আমাদের ঢাকা পলিটেকনিক্যালে পরীক্ষা 3টা বাকি আছে আর কি। কোন কোন ডিপার্টমেন্টে 2টা বাকি, কোন কোন ডিপার্টমেন্টে 1টা বাকি, কোন কোন ডিপার্টমেন্টে 3টা বাকি। এখন 3টা বাকি, 2টা বাকি, 1টা বাকি, এগুলোর সম্ভাব্য ডেট সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। তাহলে আমাদের বাকি পরীক্ষার সম্ভাব্য ডেটগুলো ছিল 8ই মার্চ, 9ই মার্চ, 10ই মার্চ। এই 3টা পরীক্ষার সম্ভাব্য ডেট বলা আছে। তার মানে আমাদের যদি পরিবেশ শান্ত হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের এই 3 ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। অথবা এই ডেটটা যদি না হয়, সম্ভাব্য আরেকটা ডেট আছে, সেটা হলো 10, 13, 15। 10-এর পরে 13 হইলো, কারণ 11, 12 মাঝখানে এগুলো হলো শুক্র শনি আছে আর কি। আর 13-র পরে 15 হলো, কারণ হলো মাঝখানে 14 তারিখ একটা সরকারি ছুটি আছে। এর জন্য আমাদের পরীক্ষার সম্ভাব্য ডেট পরের যেটা, সেটা 10, 13, 15। তাহলে আমাদের সম্ভাব্য 2টা ডেট আছে। একটা হলো আপনার 8, 9, 10। এটা যদি না হয় তাহলে 10, 13, 15 এই ডেটেও হইতে পারে। এগুলো হলো সম্ভাব্য ডেট। তাহলে 100% পরীক্ষা হবে কিনা এটা কিন্তু
কোনো প্রতিষ্ঠান থেকেই কোনো নোটিশ দেওয়া হয় নাই। তাহলে এটা আমরা বুঝতেই পারি সেটা আসলে নির্ভর করতেছে ছাত্রদের উপরে। ছাত্রদের যে আন্দোলন, ন্যায্য আন্দোলন, আমি সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম, এখনো আছি। ন্যায্য অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত এই লড়াই চলে যাওয়া উচিত। কারণ প্রত্যেকেই নিজের ভালো বুঝে, প্রত্যেকেই নিজের ভালো বুঝে। তাহলে আমরা কেন ছাত্ররা পিছিয়ে থাকবো? হ্যাঁ, এবং আন্দোলনটা হবে শান্তিপূর্ণ, কোনো মারামারি, ফাটাফাটি, কাটাকাটি এই সমস্ত কাজে চালানো যাবে না। তাহলে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আর যদি আন্দোলনটা মেনে নেওয়া হয় খুব দ্রুত, তাহলে আমাদের মিড পরীক্ষাগুলা এই সম্ভাব্য ডেট অনুসারে হইতে পারে। যদি এমন হয় মিড পরীক্ষাগুলা হইল না, তাহলে কিছুদিন পরে আমাদের অবশ্যই ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষার যে একটা সম্ভাব্য ডেট, এটাও আপনারা অনেকেই জানেন। তারপর আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি, আপনারা দেখতে পারেন, অনেকেই জানেন। তারপর আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি, দেখেন লিখে রাখছি সেমিস্টার ফাইনাল পরীক্ষার সম্ভাব্য ডেট। এই ডেটেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। যদি কম বেশি হয় এটা আলাদা ব্যাপার। যেমন 25 তারিখে আমি লিখে রাখছি, 25/5/2025। তাহলে মে মাসের 25 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের এখন চলতেছে মার্চের 15, চলতেছে আপনার 5-এর দিকে। চলতেছে 5-এর দিকে। যদি সম্ভাব্য পরীক্ষাগুলো হয় তাহলে 8, 9, 10 অথবা 10, 13, 15 এইগুলো ডেটে হবে। তার মানে মিড পরীক্ষা যদি শেষও হয়ে যায়, এদিকে থাকলো কয়দিন? মার্চের আর বাকি রইলো কয়দিন? মার্চের বাকি রইলো আর 15 দিন। তাহলে মার্চের পর আসতেছে এপ্রিল, তাহলে এপ্রিলের ধরলাম 30 দিন। এরপর মে মাসে 25 তারিখে পরীক্ষা, এইদিকে 25 দিন। তাহলে আমাদের মার্চের 15 দিন, মে মাসের 30 দিন ধরলাম, আর এপ্রিলের 30 দিন ধরলাম, মে মাসে 25 দিন ধরলাম। টোটাল যোগ করলে আসতেছে আমার কত? 70 দিন। দ্যাটস মিন আমি বলতে পারি 2 মাস 10 দিন। তার মানে আমার বাকি রইল 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিন পরে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে যদি আমাদের সেমিস্টার ফাইনালটা 25শে মে হয়, তাহলে আমাদের হাতে সময় অবশিষ্ট আছে 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিনের ভিতরে আপনাদের যে ডিপার্টমেন্টে পড়েন না কেন, যে সেমিস্টারে পড়েন না কেন, আপনাদের সিলেবাস শেষ করতে হবে। তার মানে একাডেমিক ভাবে ক্লাস যদি শেষ নাও হয়, আপনাদের কলেজে বা ইনস্টিটিউটে যদি ক্লাস নাও হয়, ঠিক সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আপনারা 2 মাসের মধ্যে যদি সিলেবাস শেষ করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। যদি সিলেবাস শেষ করতে না পারেন, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে আপনাদের। আপনাদের মিড পরীক্ষার আগে কিছুদিন আন্দোলন হয়েছে, তখনও কিছুদিন ক্লাস হয়েছে বা কিছুদিন গ্যাপ ছিল। সেম ভাবে আন্দোলনটা যদি চলমান থাকে, 1 মাস বা 15 দিন বা 20 দিন চলমান থাকে, তার মানে এতদিন কিন্তু আপনাদের একাডেমিক কোনো ক্লাস হবে না। যেহেতু একাডেমিক কোনো ক্লাস হবে না, আপনারা যে যেখানে থাকবেন, পরিবারের সাথে থাকেন, মেসে থাকেন, ঢাকায় থাকেন, যে যেখানে থাকেন, আপনাদের টার্গেট হলো 2 মাস 10 দিনের মধ্যে আপনার সিলেবাসটা শেষ করতে হবে। সর্বোপরি পরীক্ষা কিন্তু কেন্দ্রে আপনাকে বসতে হবে। ক্যাম্পাসে ক্লাস টিচাররা শেষ করতে পারলেও আপনাকে পরীক্ষা দিতে হবে, ক্যাম্পাসে টিচাররা ক্লাস শেষ করতে না পারলেও আপনাকে পরীক্ষা দিতে হবে। শেষ হইতেও পারে, নাও হইতে পারে, সেটা ছাত্রদের আন্দোলনের উপর নির্ভর করবে। তার মানে আমার বলার উদ্দেশ্য এটাই ছিল, 2 মাস 10 দিনের ভিতরে আপনি যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, টার্গেট একটাই, এর ভিতরে আপনার সাবজেক্ট গুলা শেষ করতে হবে। আর রানিং সেমিস্টার সাবজেক্ট সম্ভবত ফার্স্ট ইয়ার যারা আছে, নতুন ফার্স্ট ইয়ার ভর্তি দিতে, ওদের সাবজেক্ট মনে হয় 7টা হোক বা 8টা হোক, আপনাদের এই 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এখন শেষ করতে পারলে কি হলো? পরীক্ষাও ভালো করলেন, ওইতে টাকাটাও পাইলেন। শেষ করতে না পারলে কি হবে? পরীক্ষায় খারাপ করবেন, ওইতে টাকা থেকেও বঞ্চিত হবেন। এই ছিল আমাদের মিড পরীক্ষার সম্ভাব্য ডেট এবং সেমিস্টার ফাইনাল সম্ভাব্য ডেট। শেষে আরেকটা কথা, সেটা হলো উইথিং আমাকে কিছু স্টুডেন্ট নোটিশ করেছে, স্যার আমাদের এই বিষয়ে কিছু একটু বলেন। আমি কিন্তু আগের একটা কন্টেন্টে আমি বারবার বলেছিলাম ঈদের আগের ঘটনা, সেটা হলো আপনাদের কি বলে যাবতীয় কাগজগুলো আমি জমা দিয়ে যাইতে বলছিলাম এই শুরু হওয়ার আগে। যারা জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা জমা দেন নাই তারা আসিয়া ঢাকায় আসার পরে আপনারা কাগজপাতিগুলো জমা দিবেন। জমা দেওয়ার জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন? 116 নম্বর রুম,
অথবা 224 নাম্বার। যদি এই দুইটা খুঁজে না পান, এখানে পাওয়ার কথা পাবেন। যদি কোনো টিচার বা ম্যাডাম খুঁজে না পান, তাহলে আমাদের, যেহেতু আমি সিভিল টিচার, আমি সিভিল ডিপার্টমেন্টের কথাই বলতেছি, আপনারা জমা দিবেন কত নম্বর রুমে? 116 নম্বর ওই 224 নাম্বার। তাহলে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 116 নম্বর রুমে আর 224 নম্বর রুমে সবাই গিয়ে জমা দিবেন। যারা দেন নাই, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো। এখন অনেকের কোশ্চেন, স্যার আমরা যারা জমা দিছি এদের কিছু কাগজ বাদ আছে, বাদ পড়ে গেছে, অথবা যারা দেন নাই তারা তো দিবেন, ওই বাদকৃত কাগজটা সহ দিবেন। জমা দেন নাই কোনটা, সেটা সম্ভবত আমি একটা নোটিশে দেখলাম, বাবা মার যে মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকাম এমন একটা সনদ চাইছে আপনাদের। এখন এটা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সনদটা নেওয়া যাইতে পারে, এটা ওইখান থেকেই দেওয়া যায়, ওইখান থেকেই নেওয়া যায়। ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার তো সবাই চিনে আপনার বাবা মাকে, আপনাদের মাসিক ইনকাম কত, ওইখান থেকে চাইলে একটা সনদ দিবে। আপনার যেহেতু এখন গ্রামে আছেন, সনদটা গ্রাম থেকে নিয়ে আসবেন ইউনিয়ন পরিষদ থেকে, আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে এই সনদটা পাওয়া যাবে। আর একান্ত যদি না পাওয়া যায় তাহলে কম্পিউটার দোকান থেকেও বানানো যাবে। জাস্ট খালি আপনার কি বলে ইনকামের অ্যামাউন্টটা লিখে রাখবেন, সম্পূর্ণ ঠিক থাকবে, শুধু ইনকামের অ্যামাউন্টটা লিখে রাখবেন। এখন যদি কারো কাছে না থাকে, তাহলে যারা নিয়ে আসছে ওদের ফরম্যাটটা দেখবেন কিভাবে লিখছে ওরা। ওই ফরম্যাটটা মোবাইলে ছবি তুলে কম্পিউটার দোকানে নিয়ে যা বলবেন, এই ফরম্যাটটা আকারে বানাই দেন, শুধু টাকার অ্যামাউন্ট আপনি কি করবেন, বসাই দিবেন। আপনার বাবা টাকার অ্যামাউন্টটা বসাই দিবেন, যাদের বাবা নাই তার মার অ্যামাউন্টটা বসাই দিবেন, যাদের বাবা মা নাই তারা ওইখানে লিখে দিবেন অ্যামাউন্টের জায়গায় লিখবেন বাবা মার ইনকামের সোর্স নাই। হ্যাঁ, বাবা নাই, তাদের ইনকামের সোর্স তো নাই। আর যেটা বলতেছিলাম সেটা হলো বাবা অথবা মাস যে কোনো একটা দিবেন। এখন মাসিক সনদ যারা পাবেন, যেহেতু নোটিশে মাসিকের কথাই বলা ছিল, তারা মাসিকটাই দিবেন। একান্ত যদি মাসিকটা না পান, মনে করেন পাচ্ছেন না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে কি করবেন, বাৎসরিকটাই দিবেন। কারণ বাৎসরিকটা জানা থাকলে আপনার তো মাসিকটা বোঝাই যা, হ্যাঁ, কত 12 ভাগ করতে বোঝা যাবে, তাহলে টাকার অ্যামাউন্টটা সহজে বোঝা যাবে। তাহলে আমাদের কি হলো, যাদের একান্ত সমস্যা মাসিকটা পাবেন না, একান্ত সমস্যা বলছি কিন্তু আমি, তখন বাৎসরিকটাই জমা দিবেন। কিন্তু নিয়ম যেহেতু আমাদের মাসিকেটাই বলা আছে, সম্ভব হলে মাসিকেটাই জমা দিবেন আপনারা সবাই। তাহলে আপনারা যারা কাগজপাতি জমা দেন নাই বা কম ছিল, তারা ওই কাগজটা জমা করবেন। এখন প্রত্যেকেই যদি একা একা গিয়ে জমা করেন, তাহলে কি 116তে যিনি বসে থাকবেন বা 224 বসে থাকবেন, এত একক করে গেলে শেষ করতে পারবে না, অথবা আপনারা পাবেন না, আপনার দৌড়দৌড়ি পারতে হবে। এটা না করে আপনারা কি করবেন, সহজ প্রসেস, আপনাদের ক্লাস ক্যাপ্টেন যারা আছে, প্রত্যেকের ক্লাস ক্যাপ্টেন ফার্স্ট শিপে 4 গ্রুপ, সেকেন্ড শিপে 4 গ্রুপ, তাহলে আপনারা কি করবেন, ক্লাস ক্যাপ্টেনের কাছে জমা দিবেন। তাহলে উনি কি করবে, একসাথে 24টা বা 25টা, ধরুন 50টি স্টুডেন্ট আছে, তাহলে 150টা নিয়ে একবার জমা দিল। তাহলে আপনার কাগজ জমা দেওয়ার সময় কি করবেন, পিছনে রোল নাম্বার লিখে দিবেন, যেহেতু সনদের উপরে লেখা যাবে না, পিছনে রোল নাম্বার লিখে দিবেন, যাতে ক্লাস ক্যাপ্টেন ওই রোল নাম্বার দেখে আপনাকে ওই আগের রোলের সাথে অ্যাটাচ করে দিতে পারে। তাহলে সনদের পিছনে রোল নাম্বার লিখে দিবেন, যাতে ক্লাস ক্যাপ্টেন বলে দিতে পারে যে হ্যাঁ, কিন্তু রোল নাম্বার লিখতে হবে, কারণ কার সনদ, কার নাম, এত নাম খুঁজে বের করা সম্ভব না। এই জন্য ওই না লিখে আপনাদের সনদের পিছনে যারা সনদ জমা দিবেন, সনদের পিছনে কি করবেন আপনারা, সনদের পিছনে আপনারা রোল নাম্বার লিখে দিবেন, ক্লাস রুল যেটা আপনাদের। আর আপনাদের ফর্ম ফিল আপ হওয়ার পরেই আপনাদের ক্লাস রুল আর থাকবে না, তখন আপনাদের বোর্ড রুল চলে আসবে। যখন আসবে তখন আরেকটা আমি কন্টেন্ট করে দিবনি আপনাদের বোঝার সুবিধার্থে, তখন আরেকটা কন্টেন্ট করে দিলে আপনারা বুঝে যাবেন আর কি। দেখো এখন আপাতত যেহেতু আপনাদের ক্লাস রুল আছে, ক্লাস রুলটা লিখে দিবেন এবং সেটা গ্রুপ আকারে লিখে দিবেন, আপনি কোন গ্রুপের। হ্যাঁ, আমি গ্রুপটা একটু বলে দেই সহজ করে কিভাবে লিখবেন। তাহলে গ্রুপটা লেখার প্রসেস হলো এইভাবে লিখবেন, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার 1, যেহেতু ফার্স্ট শিফট যারা তাহলে 1-1, যেহেতু আপনারা সিভিল সিটি লিখবেন, এ গ্রুপ যারা এ লিখবেন, ঠিক আছে। বি গ্রুপ যারা এইভাবে বি লিখবেন, যারা বি গ্রুপ তারা এ লিখবেন না, শুধু বি লিখবেন, এইভাবে বি লিখবেন শুধু, হ্যাঁ, এই যাবে বি। সেম ভাবে যারা সি গ্রুপ তারা এভাবে সি লিখবেন, এগুলো লেখার দরকার নেই, জাস্ট এভাবে লিখে সি লিখে দিবেন। যারা ডি গ্রুপ তারা ডি লিখে দিবেন। তাহলে 1 হলো কি সেমিস্টার আপনাদের, আর এ 1 কি শিফট, সিটি হলো সিভিল টেকনোলজি, আর গ্রুপ তো বলে দিলাম। এখন যারা সেকেন্ড শিফট স্টুডেন্ট আছেন, এখানে আমি জানি অনেকে সেকেন্ড শিফট স্টুডেন্ট আছেন, ভিডিওটা দেখবেন আপনারা, তারা কি করবেন, এখানে 1 এর জায়গায় 2 লিখবেন, তাহলে 1-2 লিখবেন। হ্যাঁ, 1-2 সিটি এ বি সি ডি এভাবে লিখবেন। এটা সংখ্যা লিখে দিবেন, কোথায় লিখবেন, আপনার সনদের পিছনে পেন্সিল দিয়ে লিখেন, ভালো, তাতে উঠাই ফেলতে পারেন আর কি। ঠিক আছে, পেন্সিল দিয়ে লিখে দিবেন, তাহলে সনদের পিছনে লিখে দিবেন। আর যারা কাগজপত্র জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ, জমা দেন নাই, তারা এই সনদের পিছনে লিখে দিবেন, যাতে আপনাদের খুঁজতে সহজ হয়, গ্রুপটা বুঝতে সহজ হয়। যদি আপনাদের ওই যে ফর্মের ভিতরে যে যাবতীয় ইনফরমেশন গুলো দেন, ওই ইনফরমেশন গুলো আমাদের সম্ভবত মনে হয় গ্রুপের একটা অপশন রয়ে গেছে, ওইখান থেকে গ্রুপ ফিল আপ করতেই হয়, তারপর এটা লিখলে একটু সুবিধা আর কি। যাই হোক, যেমনি হোক সনদটাকে কানেক্ট করে দিতে হবে, তাহলে আপনাদের সুবিধা আর কি। আমি যখন ঢাকা পলি ইনস্টিটিউটে পড়াশোনা করছি, তখন আমাদের যখন অভিবৃত্তি পাইছি, তখন এই সনদটা লাগে নাই।
আমাদের যে ফর্মটা ছিল ভূমিবৃত্তির, ওই ফর্মের মধ্যেই নিচে একটা অপশন ছিল যে বাবা মায়ের আয়ের একটা উৎস বা সোর্স একটা লেখা ছিল, যে সোর্সটা কি এবং কয় টাকা পায় মাসে। তখন আমরা ফর্মের ভিতরে লিখে দিতাম, এই আলাদা করে সনদ লাগতো না আর কি। যত দিন যাচ্ছে তত প্রযুক্তি আপডেট হচ্ছে এবং সবকিছু আপডেট হয়ে যাচ্ছে, আপনারা তো আপডেট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা আপডেট হয়ে যাচ্ছে না, এখন ওই সনদ আপডেট করতেছে আর কি। তা আগে টাকা পয়সার ফর্ম ফিল আপের বিষয়টা এত জটিল ছিল না আর কি, এখন এটা মোটামুটি জটিল দিকে যাইতেছে, আবার সহজও হইতেছে, কারো কাছে জটিল মনে হইতেছে, কারো কাছে সহজ মনে হইতেছে আর কি। তো যাই হোক, সনদ হইতে চাইছে আপনাকে সনদ দিতে হবে। তাহলে আমি আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। নাম্বার 1, মিড পরীক্ষার সম্ভাব্য ডেট, দুটো ডেট বলছি, এই যে অপশন 1, অপশন 2, এই দুটো সম্ভাব্য ডেট। কিন্তু আসলে এই নির্ভর করে কিসের উপরে? ছাত্রদের আন্দোলনের উপরে। আন্দোলন যতদিন কন্টিনিউ হবে ততদিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কিনো। আর আন্দোলন যদি স্টপ হয়ে যায়, ছাত্রদের দাবি যদি মেনে নেওয়া হয় অধিদপ্তর থেকে বা কি বলে এটাকে, সচিব সাহেব যদি মেনে নেওয়া হয়, তাহলে আপনাদের পরীক্ষাগুলো ডিউ টাইমই হবে। অপশন 2 যেটা আলোচনা করলাম সেটা হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষার সম্ভাব্য ডেট মে মাসের 25 তারিখ। এটা হলো সেমিস্টার ফাইনাল ডেট। আর তাহলে 3 নম্বর অপশনটা যে আলোচনা করলাম সেটা হলো আমাদের ওবিটি সংক্রান্ত। হ্যাঁ, ওবিটি সংক্রান্ত আলাপ করেছি আমি, যে আপনারা যারা জমা দেন তারা জমা দিবেন, খুব দ্রুত জমা দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের 6 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে, মানে ডাটা এন্ট্রি। আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন ওগুলো একটা হেফাজতি আছে, ওগুলো ডাটার কাজ শুরু হয়নি, 6 তারিখ থেকে শুরু হবে, কাজ শুরু হবে, পরে ওগুলো এন্ট্রি করা হবে। এই ছিল আমাদের 3টে আলোচনা। সর্বোপরি আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি আপনার কাছে মনে হয় যে না ক্লাসটা ইফেক্টিভ ছিল বা ক্লাসটা ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইবের নিচে কমেন্টস সেকশন আছে, আপনারা কমেন্টস করবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টসে বলবেন, স্যার আপনার এই জিনিসটা ভুল। কারণ মানুষ তো ভুল করতেই পারে, আমরা মানুষ, কেউ ভুলে বুদ্ধ নয়, ভুল হইতেই পারে। কমেন্ট সেকশনে বলবেন স্যার এটা কারেকশন করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী কন্টেন্টে কারেকশন করার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, স্যার আর সুন্দর সুন্দর আপডেট চাই। হ্যাঁ, আমাকে ইন্সপায়ারেশন করার জন্য আর কি, যাতে আমি পরবর্তী আর আপডেট দিতে পারি। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, হ্যাঁ, যাতে আমি আরো আগ্রহী হই আর কি। তাহলে ভালো লাগলেও কমেন্টস করবেন, মন্দ লাগলেও কারেকশন করার কমেন্টস করবেন, যে আমি কারেকশন হইতে পারি আর কি। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা নতুন দেখবেন বা দেখতেছেন, তাহলে তারা কি করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে আমার লিঙ্কটাকে শেয়ার করে দিবেন, যাতে আপনি দেখে উপকৃত হলেন, আপনার বন্ধু বা ছোট ভাই বা ফ্রেন্ডস রিলেটিভস দেখে উপকৃত হয়। আর আরেকটা তথ্য, সেটা হলো সর্বশেষ কথা, আপনারা এতদিন যাবত আপনারা সিজিপিতে ভর্তি পরীক্ষা দিয়ে আসছেন। আগামী 10 তারিখ থেকে ছাত্রদের মেট্রিক পরীক্ষা শুরু হচ্ছে। আপনাদের ছোট ভাই বোন যারা আছে, আগামী পরীক্ষা পলিটেকনিক ভর্তি হলে ভর্তি পরীক্ষার মধ্যে ভর্তি দিয়ে আসতে হবে। পলিটেকনিক ভর্তি হতে চাইলে অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে। তাহলে আপনাদের ছোট ভাই যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, রিলেটিভ যারা আছে, তাদেরকে বলবেন যে অনেক দিন থেকে সিজিপিতে ভর্তি হইতেছিল, কিন্তু এটা আর হবে না। আমি যখন নিজে পড়াশোনা করছি ঢাকা বোর্ডিং ইনস্টিটিউটে, তখন কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে আসছিলাম, তখন ভর্তি পরীক্ষা চালু ছিল আর কি। আর কিছুদিন পরে সেটা আবার স্টপ হয়ে যায়, দীর্ঘদিন পরে আবার সেটা রান হতে যাচ্ছে। এখন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, নতুন যারা আসবে ভর্তিকৃত স্টুডেন্ট, যেহেতু এমসিকিউ পরীক্ষার মাধ্যমে হবে, আমি কন্টেন্ট আরো ক্রিয়েট করব, কত মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সিজিপিএ কত যোগ হবে, এগুলো টোটাল আমি বলবো। আমি খুব শীঘ্রই নতুন ছাত্র যারা আসবে এদের নিয়ে একটা কি করব, কন্টেন্ট ক্রিয়েট করব। এবং যারা নতুন আসবে তারা তো আইসা কোনো টিচারকে চিনবে না, যেমন আপনারা আইসা সিভিল ডিপার্টমেন্ট অনেক টিচারকে চিনছে, আবার অনেক টিচার চিনেন নাই। এখন ক্লাসে গিয়ে আমার সাথে দেখা হয়েছিল, ওই হিসেবে আমাকেও চিনে গেছে। নতুন যারা আসবে তারা তো কাউকে চিনবে না। তাহলে যেহেতু আপনারা আমাকে চিনে গেছেন, তাহলে অবশ্যই ভর্তিকৃত যত সমস্যা, কেমনে চয়েস দিতে হয়, কত রেজাল্ট হলে কোথায় চান্স পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো আমার সবই জানা ইনশাল্লাহ, কারণ আমি নিজেই ভর্তি পরীক্ষার মাধ্যমে আসছি। তাহলে ওদেরকে অবগত করবেন, তোরা মোশাররফ স্যারের স্বর্ণপন্ন হয়। আমি ইনশাল্লাহ আপনাদের যেমন নভেম্বর থেকে শুরু করেছি, এখন মার্চ চলে, দীর্ঘ 4 মাস আপনাদের ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি, কোনো স্বার্থ নাই, ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। আর আমি ইউটিউব চ্যানেল আগে খুলছিলাম, কিন্তু সেটা প্রয়োগ করি নাই, ভিডিও আপলোড করি নাই, ইচ্ছাও ছিল না। আপনারা আসার পর থেকে আপনাদের ইন্সপিরেশনে, আপনাদের কথায় আমি এটা আগ্রহ হয়েছি এবং সেটা অনলাইনে আপলোড শুরু করছি ইউটিউবে। তাহলে আপনারা আমার সেই কি কাছের আয়না, যেখানে আমি আপনাদের আয়নার ভিতরে আমি নিজেকে দেখতে পাই। আপনাদের অনলাইনে আসার জন্য আপনাদের অবদান অনেক, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আসবে তাদেরকে বলবেন আমাকে যদি প্রয়োজন মনে হয়, যদি কোনো কাজে আসি আমাকে স্মরণ করতে বলবেন।
এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।